স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। একটিকে অনুমোদনের পর সুগম হলো চট্টগ্রাম বন্দরের বহুল কাঙ্ক্ষিত বে টার্মিনালের অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথ। বন্দরের সক্ষমতা আরও বাড়াতে কুতুবদিয়া থেকে বহির্নগর পর্যন্ত ৩০ নটিক্যাল মাইল দীর্ঘ চ্যানেল খননের দাবি জানান সংশ্লিষ্টরা। ডিপিপিটা অনুমোদন হলেই বিশ্বব্যাংকের সাথে লোন এগ্রিমেন্টটা হয়ে যাবে সরকারের, এবং এরপর পরেই ঠিকাদার নিয়োগ সহ অন্যান্য কার্যক্রম শুরু হয়ে যাবে। 12 মিটার প্লাস যদি আমরা জাহাজ চাই তাহলে কিন্তু কুতুবদিয়া থেকে এই চ্যানেলের বিশাল একটা অংশ ড্রেজিং করতে হবে। এখন জনপদে এই নিয়ে থাকছে বিস্তারিত। রাইতে আর দিনে ধরি, তাই আমরা ধরি 2 ঘন্টা 2.5 ঘন্টা, মনে করেন 2 টান দিছি আর 1 টান দিমু শেষ। ধরেন আমার টাকা জমি নাই, কিছু না, এই যে ধরি আমি পেটের সংসার চালাই। মেইন স্ট্রিমে নিয়ে আসা, সাথে সাথে বিভিন্ন ধরনের এদের ভিতরে ইন্টারভেনশন দেওয়া। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদী ও সাগর থেকে চিংড়ির রেণু আহরণ করছে উপকূলের হাজারো জেলে। মশারি নেট দিয়ে রেণু ধরায় হুমকিতে পড়েছে সামুদ্রিক জীববৈচিত্র্য। এখন জনপদে এ নিয়েও থাকছে বিস্তারিত। একটিকে অনুমোদনের পর চট্টগ্রাম বন্দরের বহুলকাঙ্ক্ষিত বে টার্মিনালের অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হলো। এবার এই প্রকল্পে অর্থায়নে বিশ্বব্যাংকের সঙ্গে 10,000 কোটি টাকার ঋণ চুক্তি সই হবে। এরপরই শুরু হবে অবকাঠামো নির্মাণ কাজ। তবে এই টার্মিনালে 24 ঘন্টা 12 মিটার গভীরতার বড় জাহাজ চলাচল নিশ্চিত করতে হলে কুতুবদিয়া থেকে বহির্নগর পর্যন্ত 30 নটিক্যাল মাইল দীর্ঘ চ্যানেল খনন করতে হবে বলছে বন্দর সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন হাজেরা শুলি। প্রতি বছর চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং বাড়ছে গড়ে 4 থেকে 7%। সেই হিসেবে 2030 সাল নাগাদ হ্যান্ডলিং বাড়বে অন্তত 3 মিলিয়ন। বন্দরের বর্তমান অবকাঠামো সক্ষমতা কাজে লাগিয়ে সেই চাহিদা পূরণ বেশ কঠিন। তাই আগামী 100 বছরের বাণিজ্যিক চাহিদা পূরণে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে 2013 সালে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দীর্ঘ এক যুগে নকশা ও মহাপরিকল্পনা প্রণয়ন, ভূমি অধিগ্রহণ ছাড়া দৃশ্যমান অগ্রগতি অনেকটাই শূন্য। তবে গেল বছরের জুনে বিশ্বব্যাংক এই প্রকল্পে প্রায় 9,500 কোটি টাকা ঋণ অনুমোদন দিলে গতি পায় এই মেগা প্রকল্প। যদিও প্রকল্পটি একনেকে অনুমোদনের অপেক্ষায় থাকায় হয়নি ঋণ চুক্তি। অবশেষে রোববার 14,000 কোটি টাকা ব্যয়ের বে টার্মিনালের অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদন হয় একনেকে। প্রকল্পটির দুটি অংশের মধ্যে সমুদ্রে 6.5 কিলোমিটার দীর্ঘ চ্যানেল খনন, স্রোতরোধী প্রাচীর নির্মাণ এবং সড়ক ও রেল সংযোগ সড়ক নির্মাণ করা হবে। এতে প্রায় 9,500 কোটি টাকা দেবে বিশ্বব্যাংক। এতে প্রকল্পের অপর গুরুত্বপূর্ণ অংশ পাবলিক প্রাইভেট পার্টনারশিপে 4টি টার্মিনাল নির্মাণে বিদেশি বিনিয়োগও ত্বরান্বিত হবে বলে আশা কর্তৃপক্ষের। টার্মিনালের ডিপিপিটা অনুমোদন হলেই বিশ্বব্যাংকের সাথে লোন এগ্রিমেন্টটা হয়ে যাবে সরকারের, এবং এরপর পরেই ঠিকাদার নিয়োগ সহ অন্যান্য কার্যক্রম শুরু হয়ে যাবে। এই ডিপিপিটা হচ্ছে মূলত অ্যাক্সেস চ্যানেল, ব্রেকওয়াটার এবং অন্যান্য মেরিন ইনফ্রাস্ট্রাকচার যেগুলো পোর্ট, এটা আমাদের একটা গেম চেঞ্জের হিসেবে ইন ফিউচারে অ্যাড হবে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা যে পদক্ষেপগুলো নিচ্ছি তার মধ্যে মাতারবাড়ি অন্যতম। এই প্রকল্প বাস্তবায়িত হলে বন্দরের সক্ষমতা বাড়বে কয়েক গুণ। 24 ঘন্টা বড় জাহাজ ভিড়লে চট্টগ্রাম হবে বিনিয়োগ ও পোর্ট হাব। তবে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে পৃথক কর্তৃপক্ষ গঠনের আহ্বান ব্যবসায়ীদের। বে টার্মিনালের যে প্রকল্প চিটাগং পোর্টের থেকে সেপারেট একটা প্রকল্প করে ফেলতে হবে। সেই প্রকল্প ডাইরেক্টর সে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে কাজ করবে। প্রতি 1 মাস পর পর তারে কাজের প্রোগ্রেস দিতে হবে, টার্গেট দিতে হবে। তাইলে এটা আগামী 5 বছরের মধ্যে অন্তত আশা করা যাবে। বে টার্মিনাল হলে সুফল আমরা পাবো, মানে আমাদের
চট্টগ্রাম বন্দরের ধারণ ক্ষমতা যেটা, ধারণ ক্ষমতা বাড়বে। নাব্যতা কম হওয়ায় চট্টগ্রাম বন্দরে 10 মিটারের গভীরতার বড় জাহাজ ভিড়তে পারে না। বহির্নোঙরে সর্বোচ্চ জোয়ারে ভিড়তে পারে 11 মিটারের জাহাজ। বে টার্মিনালে 12 মিটারের গভীরতার বড় জাহাজে ভিড়বে বলে আশা কর্তৃপক্ষের। তবে জোয়ার ভাটার নির্ভরতা কাটিয়ে বে টার্মিনালে 24 ঘন্টা 12 মিটার গভীরতার জাহাজ চলাচল নিশ্চিত করতে হলে কুতুবদিয়া থেকে বহির্নোঙর পর্যন্ত 30 নটিক্যাল মাইল চ্যানেল খনন করতে হবে বলছে বন্দর সংশ্লিষ্টরা। আমরা কত বড় জাহাজ চাচ্ছি, কত গভীরতার জাহাজ চাচ্ছি। যদি 10 মিটার গভীরতার জাহাজ চাই তাহলে যে কোনো সময় আসবে, 10.5 মিটারের যে কোনো সময় আসবে। কিন্তু 12 মিটার প্লাস যদি আমরা জাহাজ চাই তাহলে কিন্তু কুতুবদিয়া থেকে এই চ্যানেলের বিশাল একটা অংশ ড্রেজিং করতে হবে, যেটি কিন্তু খুবই ব্যয়বহুল। বিদেশি টার্মিনাল অপারেটররা টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করলেও চ্যানেল খননের ব্যয় বহন করতে হবে বন্দরকে। তাই প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগের ক্ষেত্রে সবকিছু বিবেচনায় নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। ঝালকাঠির গাবখান চ্যানেলে ড্রেজিংয়ে ধীরগতির ফলে ব্যাহত হচ্ছে বিভিন্ন রুটে নৌ চলাচল। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নৌপথ নির্ভর ব্যবসা বাণিজ্য। তবে গাফিলতি নয়, যান্ত্রিক ত্রুটির কারণে ড্রেজিং কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। আরও জানাচ্ছেন আলামিন তালুকদার। ঝালকাঠির সুগন্ধা বিষখালীর সঙ্গে পিরোজপুরের সন্ধ্যা নদীর সংযোগ ঘটিয়েছে 16 কিলোমিটার দৈর্ঘ্যের গাবখান চ্যানেল। তবে দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় নাব্য সংকটে ধুঁকছে এই নৌপথ। এতে মোহনাসহ বিভিন্ন জায়গায় জেগেছে অসংখ্য চর। ফলে প্রায় 200 কিলোমিটার বেশি ঘুরে বঙ্গোপসাগর হয়ে চলাচল করতে হয় বড় নৌযানগুলোকে। আর মাঝারি নৌযান চলাচলের জন্য অপেক্ষা করতে হয় জোয়ারের। 5 মাস আগে চ্যানেলটি খননের উদ্যোগ নেয় বিআইডব্লিউটিএ, কিন্তু ড্রেজার মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে এখনও কাজ শুরুই হয়নি। এতে ব্যাহত হচ্ছে নৌপথে পণ্য পরিবহন। চট্টগ্রাম থেকে কয়লা নিয়ে এসে মোংলার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের অনেক সময় লাগে। গাবখান চ্যানেলে যদি ঠিক মতন খনন করা হতো তাহলে আমরা অল্প সময় গন্তব্যস্থানে মালটা পৌঁছতে পারতাম। এখান থেকে এক গ্রুপ যাওয়ার পরে এরপরে জোয়ার হলে আমরা যাব, মানে 6 ঘন্টা এখানে অতিরিক্ত বসে থাকতে হয়। কিন্তু সেরকম করে কোনো ড্রেজার হয়নি, যে কারণে এই চ্যানেল থেকে অনেক জাহাজ না ঢুকে আউটারের সমুদ্র পথে তারা এই পথ অতিক্রম করে যাচ্ছে। তবে দ্রুত সমস্যার সমাধান করে চ্যানেলের নাব্য ফেরানোর আশ্বাস দেন সংশ্লিষ্টরা। খনন কাজ কিন্তু চলমান আছে, তবে ইতিমধ্যে ড্রেজার কিছুটা যান্ত্রিক সমস্যা হয়ে গেছে। যান্ত্রিক সমস্যা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা মেরামতের জন্য অলরেডি গ্রহণ করছি। জাহাজ ঢুকতেও পারতেছে, বের হতে পারছে, বাট প্রশস্তকরণের জন্য হয়তো কিছু সমস্যা হচ্ছে ন্যারোর জন্য। সেটা আমরা প্রশস্তকরণের কাজ অতি শীঘ্রই শেষ করতে পারবো আশা করি। গাবখান চ্যানেলের ড্রেজিং শেষ হলে মোংলা থেকে ঢাকা ও চট্টগ্রামের নদীপথের দূরত্ব কমবে অন্তত 118 কিলোমিটার। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। ডিপ্লোমা ইন সায়েন্স ও অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক অথবা ডিগ্রি সমমান প্রদানের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে অমিত হাসান ও জামালপুর থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। অমিত, শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে বিস্তারিত জানাবেন। গালিব, একটু জানিয়ে রাখি যে ডিপ্লোমাকে ডিগ্রির সমমান করার দাবিতে বরিশালে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করছে যারা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী রয়েছেন তারা, এবং সকাল 10:30টার দিকে তারা বিভিন্নভাবে মিছিল নিয়ে বরিশালের এই সদর রোড প্রাঙ্গণে এসেছে। এবং এই মুহূর্তে যদি একটু দেখাই তাহলে দেখবেন যে তারা এই মুহূর্তে সদর রোডে অবস্থান করছে এবং বিভিন্ন ধরনের প্লাকার্ড, স্লোগানে কিন্তু তারা তাদের দাবিগুলো তুলে ধরছে। এবং দেখছেন যে শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু এই যে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি সেটিতে কিন্তু অংশগ্রহণ করছেন। তাদের একটি দাবি যে তাদের যে ডিপ্লোমা রয়েছে সেটি তারা কিন্তু 3 বছরের একটি কোর্স করে, তারপরেও কিন্তু একটি ইন্টার্নশিপ করে 6 মাসের, তারপরেও তাদেরকে কিন্তু ডিগ্রি সমমান দেওয়া হয় না, এসএসসি মানেরই রাখা হয়, যে কারণে তারা কিন্তু এই যে বিক্ষোভ সমাবেশটি করছে। এবং তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই কর্মসূচি অব্যাহত রাখবে। আপনারা যদি একটু জানাই যে ডিপ্লোমা সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সম্মান ডিগ্রি করার দাবিতে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচিটি পালন করছে। এবং এতে বরিশালের যে বেসরকারি
বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু সদর রোডে সমবেত হয়ে শান্তি শৃঙ্খলভাবে কিন্তু তারা একটি মানববন্ধন অনুষ্ঠিত করেছে এবং তারা বলছেন যে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হবে, তার মধ্যে যদি তাদের এই দাবি মেনে নেওয়া না হয় তাহলে তারা লং মার্চ টু ঢাকা কর্মসূচি হাতে নেবে এমনকি তারা বলছেন। এবং বিভিন্ন ধরনের শিক্ষার্থী যারা রয়েছে, বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই যে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং এই অংশগ্রহণ করে এখান থেকে একটি দাবি তুলেছে, তাদের ডিপ্লোমাকে ডিগ্রির সমমান পর্যায়ে নিতে হবে, না হয় কিন্তু তারা এই যে মানববন্ধন কর্মসূচি কিংবা অন্যান্য কর্মসূচি সেটি আরও প্রখর করে দাবি করবে, রাস্তায় নামবে এমনটি তারা দাবি করেছেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। গালিব। জামালপুর থেকে যুক্ত আছেন সহকর্মী জুয়েল রানা। রানা, সেখানকার বিক্ষোভের সবশেষ জানাবেন। গালিব, দেখুন এই যে ডিপ্লোমা ইন সায়েন্স মিড ওয়াইফারি যে শিক্ষার্থী রয়েছে তাদের একটি দফা দাবি নিয়ে আজকে তারা সারা বাংলাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে তারা এই রাজপথে নেমেছে। আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে 2024 সালে তারা বেশ কয়েকবার স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা তাদের সাথে তারা দেখা করেছে, স্মারকলিপি দিয়েছে। তাদের একটি দাবি হচ্ছে সেটা হচ্ছে তারা এসএসসি পাশ করে এই ডিপ্লোমা ইন সায়েন্স মিড ওয়াইফারি তারা ভর্তি হয়, 3 বছর তারা পড়াশোনা করে, তারা সনদ অর্জন করে, কিন্তু তাদেরকে সেই সনদের যে যোগ্যতা যে সম্মান সেটি না দিয়ে তাদেরকে এইচএসসি পাশের সম্মান দেওয়া হয়। তাদের দাবি হচ্ছে আমরা যে 3 বছর যে পড়াশোনা করছি অর্থাৎ আমাদেরকে স্নাতক অথবা ডিগ্রি কোর্সের সম্ভাবনায় তাদেরকে সনদ প্রদান করতে হবে, এটি একটি তাদের দাবি। আরেকটি বিষয় তারা বলা এই যে ডিপ্লোমা ইন সায়েন্সের যে শিক্ষার্থী রয়েছে, মিডওয়াইফারি শিক্ষার্থী তারা বলছে তাদেরকে শতভাগ পড়াশোনা করতে হবে, একটি সাবজেক্টে শতভাগ পরীক্ষার মধ্যে 60% নাম্বার পেয়ে তারা উত্তীর্ণ হয়ে তারপর তারা ভাইবা দিয়েই তাদেরকে চাকরিতে যোগদান করতে হয়, কিন্তু সেই দিকে তারা অনেকটা বৈষম্যের শিকার হচ্ছে। অর্থাৎ এই বৈষম্যের শিকার থেকেই তারা কিন্তু আজকের এই সারা দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা রাজপথে নেমেছে। তারা এখন বিক্ষোভ মিছিল করছে, কিছুক্ষণ পরে তারা মানববন্ধন করবে। মানববন্ধন থেকে তারা এক দফা দাবি তারা ঘোষণা করবে। এক দফা দাবি যদি তাদের না মানা হয় তাহলে তারা ঢাকা ভর যে কর্মসূচি, বৃহত্তর কর্মসূচি সেটি কিন্তু তারা দেওয়ার একটি ঘোষণা কিন্তু আজকে তারা দিবে বলে আমাকে জানিয়েছে। আরেকটি বিষয় বলা চলে, এই যে শিক্ষার্থীরা পড়াশোনা করছে কিন্তু তাদের বৈষম্য থেকেই যাচ্ছে। অন্যান্য দিকে এনটিআরসি যারা রয়েছে তারা কিন্তু মূলত ডিপ্লোমা করেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়া যায়, অর্থাৎ ডিগ্রি সমমানের যারা সম্মান সেটি বয়ে নিয়ে তারা কিন্তু চাকরিতে যোগদান করে। সেদিকে কিন্তু এই ডিপ্লোমা ইন সায়েন্স মিড ওয়াইফারি যে শিক্ষার্থী আছে তারা কিন্তু সেদিক থেকে বঞ্চিত হচ্ছে। আর আমি আরেকটি বিষয় দেখেছি, জামালপুরে আজকে যে সরকারি বেসরকারি যে নার্সেস ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে শিক্ষার্থীরা তারা এই মানববন্ধনে অর্থাৎ বিক্ষোভ অংশ নেবে, তার কিছুক্ষণের মধ্যে তারা মানববন্ধন অংশ নেবে। আরেকটি বলা চলে আজকের এই মানববন্ধনে শুধু যে ডিপ্লোমা ইন সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি শিক্ষার্থীরা যোগদান করেছে তা না, সেটিও অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান সেখান থেকেও শিক্ষার্থীরা কিন্তু এই মানববন্ধনে যুক্ত হয়েছে। এই ছিল আমার কাছে জামালপুর থেকে সবশেষ তথ্য। গালেব। ভিসির পদত্যাগের দাবিতে উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দাবি আদায়ে শিক্ষার্থীদের 24 ঘন্টার আলটিমেটাম চলছে। এমন অবস্থায় আজ শিক্ষকদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, সেখানকার সবশেষ খবর জানাবেন। গালিব, গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে এক দফা দাবিতে যে আন্দোলন সেটি কিন্তু এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন এবং আজকে গতকালকেই কিন্তু এখানকার শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু ভিসির যে পদত্যাগের যে এক দফা দাবি তার জন্য কিন্তু 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন এবং তারপরে আজকে বিকাল 3টা পর্যন্ত কিন্তু তারা এই 24 ঘন্টা দেখবেন এবং তারপরেই কিন্তু শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন যে এখানে আমরণ অনশনের একটি ডাক তারা দিয়েছেন এবং তারা যেটি বলছেন যে মূলত এই যে বর্তমান ভিসি রয়েছেন তিনি কিন্তু শিক্ষার্থী বান্ধব না এবং তারা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন এই ভিসি এবং যার ফলে কিন্তু শিক্ষার্থীরা চাচ্ছেন যে এই ভিসির আন্ডারে কিন্তু তারা শিক্ষা কার্যক্রম চালাবেন না এবং সে কারণেই কিন্তু তারা এই এক দফা দাবি রেখেছিলেন এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের কারণ কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এদিকে শিক্ষকরা কিন্তু আজকে একটি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানকার যে ছাত্র বিষয়ক দপ্তর রয়েছে সেই দপ্তরের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে। আমরা যতদূর জেনেছি যে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের যে দাবি আদায় বা শিক্ষার্থীরা যে কর্মসূচি পালন করছে
করছে সেই সকল বিষয়ে আলোচনার জন্য তাদের কিন্তু ডাকা হবে এবং তাদের ডাকার আহ্বান জানাবেন শিক্ষকরা। এর পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আজকে বিকালে কিন্তু আইন শৃঙ্খলা কমিটির একটি মিটিং রয়েছে এবং সেখানে কিন্তু বর্তমান যে ভিসি রয়েছেন মোহাম্মদ মাসুদ, তারই সভাপতিত্বে এই যে মিটিংটি সেটি কিন্তু বিকাল 3টায় শুরু হবে। গত 18 ফেব্রুয়ারি কিন্তু কুয়েটে একটি হামলার ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী আহত হয়। তারপর থেকে কিন্তু 6 দফা দাবিতে নানা কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা এবং তারপরে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং তারা কিন্তু সিন্ডিকেট সভা করেছে বেশ কয়েকটি এবং সেখানেও কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। এখানকার শিক্ষকরা যেটি বলছেন যে মূলত শিক্ষার্থীদের যে 6 দফা দাবি দেওয়া ছিল তার বেশিরভাগ দাবি কিন্তু বর্তমান ভিসি যিনি তিনি সেই দাবি পূরণ করেছেন। তারপরেও শিক্ষার্থীরা কেন এই যে ভিসি পদত্যাগের যে দাবি তুলছেন সেটি নিয়ে তারা শঙ্কায় রয়েছেন। এই নিয়ে কিন্তু গত কয়েকদিন আমরা দেখেছি যে শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা সবাই এক হয়ে কিন্তু বেশ কয়েকবার মানববন্ধনও করেছেন এবং সর্বশেষ যে সিন্ডিকেট সভা হয়েছে সেই সিন্ডিকেট সভাতে কিন্তু আগামী 4 তারিখ এবং 4 মে এবং শিক্ষা কার্যক্রম চালু এবং 2 মে এখানকার যে হলগুলো পূর্ণাঙ্গ রূপে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এইসব সিদ্ধান্তকে কিন্তু প্রত্যাখ্যান করেছে এখানকার সাধারণ শিক্ষার্থীরা এবং এর পাশাপাশি কিন্তু 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের কথাও বলা হয়েছে এই হামলার ঘটনায় জড়িত থাকার জন্য। সব মিলিয়ে বললে চলে যে এখানে কিন্তু মোটামুটি কিছুটা উত্তেজনকর পরিস্থিতি এখনো পর্যন্ত রয়েছে এবং বিকাল 3টার পর থেকে বোঝা যাবে যে আসলে এখানে শিক্ষার্থীরা পরবর্তী আমরণ অনশন কর্মসূচিতে যাবেন কিনা। তো গালিব, এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। 6 দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, পলিটেকনিকের শিক্ষার্থীরা তো গতকালকেও সারা দেশে অনেক এই 6 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন, আজকে সবশেষ তাদের কি পরিস্থিতি? গালিব, কিছুক্ষণ আগেই অর্থাৎ 2 মিনিট আগেই চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেছেন এবং লাল পতাকা হাতে তারা প্রতিবাদের অংশ হিসেবে আজকে লাল পতাকা রেখেছেন এবং সেই লাল পতাকা হাতে তারা মিছিল বের করেছেন এবং তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চালিয়ে যাবেন বলে কিন্তু তারা জানিয়েছেন। এবং আপনি এর মধ্যে জানেন যে 6 দফা দাবির মধ্যে প্রথম যে দাবিটি রয়েছে যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ যে পদোন্নতির রায় রয়েছে সেটি বাতিল করতে হবে এবং এর বাইরে 2 নম্বর দাবি রয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। তৃতীয় দাবিতে রয়েছে উপসহকারী প্রকৌশলী সমমান পদে শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যে সকল রাষ্ট্রীয় স্বায়ত্তশাসিত স্বশাসিত প্রতিষ্ঠানের ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এভাবে কিন্তু 6 দফা দাবি রয়েছে তাদের এবং সেই 6 দফা দাবির লক্ষ্যে তারা ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছে এবং সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে কিন্তু তারা এই যে মিছিল বের করেছে এবং লাল পতাকা নিয়ে রেখেছে এবং আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে আজকে তারা শুধুমাত্র মিছিল সমাবেশ করবেন, কোনো ধরনের সড়ক অবরোধের চিন্তা তাদের নেই। তারা বলছেন যে সেই মিছিলটি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শুরু হয়েছে সেটি নগরীর 2 নম্বর গেট জিইসি এবং টাইগার পাস ঘুরে তারা আসলে আবারও তাদের যে ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটে এসে শেষ হবে এবং শান্তিপূর্ণভাবে তারা তাদের যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যেতে চান। কোনো ধরনের জনদুর্ভোগ তারা আজকে সৃষ্টি করবেন না বলে জানিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তারা দিয়েছেন। গালিব, চট্টগ্রামে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা 6 দফা দাবিতে আজও আন্দোলন করছে, সে বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন শোয়েব রহমান। আমরা এই পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের আন্দোলনের আরও বিস্তারিত জানতে চাই ময়মনসিংহ থেকে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, গতকালকে 24 ঘন্টার একটা আলটিমেটামের ঘোষণা এসেছিল লং মার্চ টু ঢাকা। আজকের আন্দোলন থেকে নতুন কোনো কর্মসূচির ঘোষণা কি, এমন কোনো কর্মসূচির ঘোষণা কি আসতে পারে?
গালিব, বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী যারা রয়েছে সারা দেশের মতো ময়মনসিংহে কিন্তু তাদের কেন্দ্রীয় যে নির্ধারিত ঘোষিত যে কর্মসূচি রয়েছে সেটি পালিত হচ্ছে। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের সকাল 11টা থেকে শিক্ষার্থীরা কিন্তু মূল ফটকের সামনে তারা জড়ো হতে থাকেন এবং তারা কিন্তু মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন তাদের 6 দফা দাবি আদায়ের পক্ষে। এবং আপনি জানেন যে তারা যেটা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের 6 দফা দাবি আদায় না হবে তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং আমরা যেটা দেখতে পেরেছি বিশেষ করে 17 এপ্রিল 18 সদস্যের যে একটি ছাত্রদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে বৈঠক করেছে, সেখানে যখন আলোচনা ফলপ্রসূ হয়নি তারপর থেকে কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছিলেন। সেখানে আমরা মশাল মিছিল দেখেছি, কাফন মিছিল দেখেছি, বিভাগীয় এবং জেলা পর্যায়ের সমাবেশ দেখেছি। আজকে কিন্তু ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি তাদের রয়েছে। এবং তারা যেটা বলছেন যে আজকে যদি বিশেষ করে এই তারা কিন্তু এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা দাবি করছেন এবং বলছেন যে যদি তাদের দাবি আদায় না হয় তারা কিন্তু মার্চ টু ঢাকার মতো তারা কিন্তু লং মার্চের মতো কঠোর কর্মসূচি দিয়ে তারা কিন্তু বাধ্য হবে। এবং তারা যে এখানে কিন্তু ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা কিন্তু প্রায় 1 মাস ধরে কিন্তু সকল ধরনের ক্লাস বর্জন করছেন এবং পাশাপাশি পরীক্ষা কিন্তু তারা অংশগ্রহণ করছেন না, যার কারণে কিন্তু তাদের পড়াশোনাও ক্ষতি হচ্ছে বলে তারা জানাচ্ছেন। এবং তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত তাদের যে দাবি রয়েছে সেই দাবি পূরণ হবে এবং তারপর তারা কিন্তু আবার সেই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে চান, তাদের যে একাডেমিক কার্যক্রম সেটিকে তারা ফিরে যেতে চান। এবং সকাল থেকেই কিন্তু তারা কিন্তু একে একে জড়ো হতে থাকেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন বিশেষ করে তাদের যে প্রধান যে মূল যে দাবিগুলো রয়েছে 6 দফার মধ্যে, সেখানে আমরা দেখতে পেরেছি যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টর 30% প্রমোশন করতে অবিলম্বে বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে এবং ক্র্যাফট ইনস্ট্রাক্টর সহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। মূলত তারা চাচ্ছেন যে কারিগরি পুরো শিক্ষা ব্যবস্থাটি ঢেলে সাজানো এবং একটি সংস্কার যেতে হয় এবং এই শিক্ষাক্ষেত্রে তাদের যে ন্যায্য দাবি সেটি যেন পূরণ হয় এবং বৈষম্য যেন দূর হয়। সবগুলো এখনো পর্যন্ত তাদের এই আন্দোলন চলছে। সবগুলো এই ছিল গালিব ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর আমার কাছে। পাহাড়ে অবৈধভাবে স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের আসকার দিঘি এলাকা থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, কতটি স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে এবং অভিযানে কোন কোন সংস্থা ও বাহিনী অংশ নিয়েছে? গালে মূলত একটি ভবনে তারা অভিযানটি চালাচ্ছে এবং এই ভবনটি নগরের আসকার দিঘির যে মূল সড়ক আছে সেই মূল সড়কের পাশে অবস্থিত এবং এখানে কিন্তু দীর্ঘদিন এক ধরনের আচ্ছাদন দিয়ে প্লাস্টিকের এক ধরনের আচ্ছাদন দিয়ে কিন্তু দীর্ঘদিন এখানে কাজ করা হয়েছিল, অর্থাৎ পাহাড় কেটে পুরো ভবনটি নির্মাণ করা হয়েছে। এটি 14 তলার একটি অনুমোদন পাওয়া ভবন এবং এখানে কিন্তু এখন 3 তলার কাজ হয়েছে। এবং এই ভবনটিতে কাজ করার সময় নানা ধরনের অভিযোগ উঠেছিল যে চট্টগ্রামের যে গ্রিনলেস পাহাড় আছে আজকের দিকে এলাকায়, সেই গ্রিনলেস পাহাড় কেটে কিন্তু এই ভবনটি নির্মাণ করা হচ্ছিল। এবং সিডিএতে বিভিন্ন সময় কিন্তু চট্টগ্রামে যারা পরিবেশবাদী আছেন তারা অভিযোগ দিয়ে আসছিলেন, কিন্তু তেমন কোনো সুফল পাচ্ছিলেন না, কারণ হাইকোর্ট থেকে এক ধরনের নিষেধাজ্ঞা ছিল। এবং গতকাল এটির যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু উঠে যাওয়ার কারণে হাইকোর্টে যে আইনগত যে জটিলতা ছিল সেটি উঠে যাওয়ার কারণেই কিন্তু আজকে সিডিএ এখানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মূলত এখানে যে পাহাড়টির যে অংশটি বাকি রয়েছে সেটি কিন্তু বিশাল একটি পাহাড়ের একেবারে খণ্ডিত অংশ, অর্থাৎ পাহাড়ের কিন্তু খুব বেশি অংশ আর অবশিষ্ট নেই। এবং এই যে স্থানটি রয়েছে বা যে ভবনটি রয়েছে সেটি কিন্তু তারা অনুমোদন পেয়েছে 30 কাঠার উপরে একটি ভবন নির্মাণের। 30 কাঠার মধ্যে তারা এখানে সিডিএর যে অনুমতি ছিল সে 30 কাঠার মধ্যে 60% স্থান খালি রেখে আশপাশে তারা এই ভবনটি নির্মাণের কথা ছিল, কিন্তু সেই নির্দেশনা তারা মানেননি এবং পুরো পাহাড় কেটে কিন্তু পেছন দিকেও তারা ভবন নির্মাণ করছেন। তো বিষয়টি জানতে পেরে দীর্ঘদিন ধরে কিন্তু সিডিএ চেষ্টা করেছিল এখানে অভিযান চালানোর, কিন্তু আইনগত বাধা থাকায় আসলে সেটি তারা করতে পারেননি। এবং আজকে তারা এখানে এসেছেন এবং পেছনের যে অংশ অর্থাৎ অতিরিক্ত যে অংশ এই ভবনটি নির্মাণ করা হচ্ছে সেই অতিরিক্ত অংশটি যেমন ভেঙে দেওয়া হচ্ছে, তেমনি ভবনটির সামনের যেই স্থাপনাগুলো আছে অস্থায়ী স্থাপনা সেগুলোও কিন্তু সিডিএ ভেঙে দিচ্ছে। এবং সিডিএ বলছে যে আসলে এই যে পাহাড়টি ছিল চট্টগ্রামের গ্রিনলেস পাহাড়, এটি কিন্তু অত্যন্ত বড় একটি পাহাড় ছিল এবং এই পাহাড়টি কেটেই মূলত এই অনুমোদনটি নেওয়া হয়। এবং আমরা যেটি দেখছি যে এখনও কিন্তু নির্মাণ কাজ আছে এবং তবে এইখানে এসে তারা আসলে ভবনের যে মালিক আছেন তাদের কিন্তু কোনো হদিস পাচ্ছেন না, যে কারণে তারা আপাতত এখানে স্থাপনাগুলো গুড়িয়ে দিচ্ছেন। জরিমানার ক্ষেত্রে যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে তারা হয়তো আগামীকাল এখানে তারা আবার আসতে পারেন। গালিব, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদী ও সাগর থেকে গলদা ও বাগদা চিংড়ি রেণু আহরণ করছে উপকূলীয় এলাকার হাজারো জেলে।
মশারি নেট দিয়ে এসব রেণু ধরার কারণে হুমকিতে পড়ছে সামুদ্রিক জীববৈচিত্র্য। সচেতনতা আর বিকল্প কর্মসংস্থানের অভাবেই বন্ধ হচ্ছে না এমন পরিবেশ বিনাশী কর্মকাণ্ড। তবে নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের পদক্ষেপ বলছেন আইনশৃঙ্খলা বাহিনী। মাহমুদুন নবীর ক্যামেরায় আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। দেশের উপকূলীয় অঞ্চলের জেলাসমূহে এখন চিংড়ির রেণুপোনা ধরার মহোৎসব চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে এই কাজটি করে যাচ্ছে অনবরত। আর এর ফলে কিন্তু চিংড়ির রেণুর সাথে মারা পড়ছে বিভিন্ন জাতের মাছের পোনা। নিষেধাজ্ঞা থাকলেও এটি মানছেন না অনেকেই, আর এতে নষ্ট হচ্ছে পরিবেশও। বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদী সংলগ্ন কালমেখা গ্রামের বাসিন্দা শামীম, নজরুল ও শাহালম প্রতিদিন সকাল সন্ধ্যা নদীতে মশারির তৈরি নেট দিয়ে শিকার করেন চিংড়ির রেণু। প্রতিটি রেণুর দাম 1 থেকে 1.5 টাকা হিসাবে দৈনিক আয় 500 থেকে 1000 টাকা। পেটের দোহাই দিয়ে নিষেধাজ্ঞা মানছেন না শামীম, নজরুল ও শাহালমের মতো অনেক জেলে। মাছটার নাম হলো রেণু মাছ, যাকে বলে গলদা চিংড়ি। এই মাছটা এই 3 মাস আহরণ হয়। রাইতে আর দিনে ধরি, তাই আমরা ধরি 2 ঘন্টা 2.5 ঘন্টা, মনে করেন 2 টান দিছি আর 1 টান দিমু শেষ। ধরেন আমার জায়গা জমি নাই, কিছু না, এইটা ধরি আমি পেটের সংসার নিয়ে চালাই। বঙ্গোপসাগর সংলগ্ন নদীগুলো বাগদা চিংড়ির অন্যতম উৎস। মশারির নেট দিয়ে এই রেণু শিকার করেন জেলেরা। নেটের জালের ফাঁস এতটাই ছোট যে শুধু চিংড়ি নয়, অন্যান্য মাছের পোনাও আটকে যায় এতে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য ও প্রাকৃতিক উৎপাদন ব্যবস্থা। জেলেদের সচেতনতা বৃদ্ধি ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন এই মৎস্য কর্মকর্তা। মেইন স্ট্রিমে নিয়ে আসা, সাথে সাথে বিভিন্ন ধরনের এদের ভিতরে ইন্টারভেনশন দেওয়া, বিকল্প কর্মসংস্থান বলি, আদার্স বিষয়গুলা বলি, নিয়ে আসলে আমার মনে হয় ডেফিনেটলি সামনের দিনগুলোতে এই সমস্যাগুলো থাকবে। চিংড়ি গভীর সমুদ্রে থাকলেও রেণু অবস্থায় বিচরণ করে উপকূলীয় মোহনায়। এই রেণু ধরা নিষিদ্ধ হলেও অনেক জেলে তা মানছেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে অবৈধভাবে রেণু আহরণ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে নৌপুলিশ বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হয়নি। আমরা আপাতত যে কাজটা করি, বোঝানোর চেষ্টা করি আপনারা তো চাষ করবেন এটা না করার জন্য। আর এই জালগুলোকে আমরা বিভিন্নভাবে ধরে আমরা ধ্বংস করার চেষ্টা করি। আর পাশাপাশি যেখানে জালগুলো উৎসমুখটা আমরা এখানে যোগাযোগ করি যাতে এখানে না আসতে পারে জালগুলো। আর মাঝে মাঝে আমাদের চেকপোস্ট বসে। বরিশাল বিভাগেই নিবন্ধিত জেলের সংখ্যা 4 লাখের বেশি। 2000 সাল থেকে প্রাকৃতিক উৎস থেকে রেণু ধরা নিষিদ্ধ হলেও বাস্তবে তা বন্ধ হয়নি। মৎস্য বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সমুদ্র উপকূলে রয়েছে প্রায় 475 প্রজাতির মাছ, যাদের প্রজনন স্থল এই উপকূলীয় অঞ্চল। ফিরদাউস সোহাগ, এখন বরগুনা। সামুদ্রিক মাছ শিকারের 58 দিনের নিষেধাজ্ঞা চলায় বেকার সময় পার করছেন পটুয়াখালীর জেলেরা। এই অবস্থায় সরকারের পক্ষ থেকে কোনো খাদ্য সহায়তা না পাওয়ায় তাদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কালাইপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, খাদ্য সহায়তা দেওয়া নিয়ে জেলা মৎস্য বিভাগ কি বলছে? গালিব, জেলা মৎস্য বিভাগ সূত্রে আমরা যতটুকু নিশ্চিত হতে পেরেছি যে জেলায় প্রায় 47,371 জন নিবন্ধিত জেলে রয়েছে। সামুদ্রিক জেলে তারা, অনিবন্ধিতও রয়েছে আরও 1000 খানিক জেলে। তবে নিবন্ধিত জেলেদের যে খাদ্য সহায়তা প্রতি মাসে 40 কেজি করে খাদ্য সহায়তা পাওয়ার কথা ছিল, সেটি এখন পর্যন্ত সে বরাদ্দের চাল এখনও পৌঁছেনি বলে জেলা মৎস্য কর্মকর্তা আমাদেরকে নিশ্চিত করেছে। এছাড়া যে এখন আমি যে স্থানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে লতাচাপলি ইউনিয়নের কালাইয়াপাড়া এই জেলেপল্লীতে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বেড়িবাঁধের বাহিরে কিন্তু অনেক জেলে পরিবার রয়েছে। এখানে এসে আমরা যতটুকু দেখেছি যে অনেকেই কিন্তু
প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে তারা এখানে নোঙর করে আছে ঘাটে। অনেক জেলে বেকার অবস্থায় রয়েছে। তবে খাদ্য সহায়তা না পাওয়ায় তাদের উনুনে জ্বলছে না আগুন, এবং এখানকার যে ছেলে মেয়েরা রয়েছে তারা বলছে যে আমাদের পরিবারের প্রধান যিনি তার আয়ের রোজগারের পথ বন্ধ হওয়ায় আমাদের দিন অর্ধাহারে চলছে। একথা বলা যায় যে এখানকার পরিবার কর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে যেহেতু আমাদের আয় রোজগার বন্ধ এবং খাদ্য সহায়তাও মেলেনি, সে কারণেই তাদের সংসার পরিচালিত হচ্ছে ধার দেনা করেই। এবং এখানকার যে জীবন মান পরিচালনার জন্য কেউ কেউ অন্য পেশায় যুক্ত হলেও কিন্তু অনেকেই অন্য পেশার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছেন না, সে কারণেই তারা অন্য পেশায় কাজ করে রোজগার করতে পারছেন না। একথা বলা যায় যে জেলেপল্লীতে এখন খাদ্য সংকট দেখা দিচ্ছে, তবে আরও দিন যতই গড়াবে ততই খাদ্য সংকট তীব্র হবে এমন শঙ্কার কথাই তারা ব্যক্ত করেছে। এখানকার জেলে পরিবারের যে সকল শিশু বা কিশোর রয়েছে তারাও কিন্তু পরিবারে আয় রোজগারের কিছু ব্যবস্থা করে থাকেন, সহযোগিতা করে থাকেন। সেভাবেও কিছু জেলে পরিবার তারা দিনে অতিপাত করছে। এখন বলা যায় যে তাদের এখানে জোর দাবি উঠেছে যে তাদের খাদ্য সহায়তা সহ অন্যান্য সহায়তা যদি প্রদান করা হতো তাহলে তাদের জেলেদের জীবনমান আরও উন্নত হতো, এমনটাই দাবি তাদের। এই ছিল আমার কাছে সবশেষ। গালিব। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সিরাজগঞ্জে শুরু হয়েছে 3 দিনের কৃষি ও প্রযুক্তি মেলা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। রিফাত, এই মেলার মাধ্যমে কৃষকরা কিভাবে উপকৃত হবেন আর মেলায় কতটি স্টল রয়েছে? গালিব, কৃষি উন্নয়নের মাধ্যমে এই যে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করতেই কিন্তু এই মেলাটি আসলে আয়োজন করা হয়েছে। 3 দিন ব্যাপী এই মেলাটি কিছুক্ষণ আগে সিরাজগঞ্জের যিনি জেলা প্রশাসক রয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম তিনি উদ্বোধন করেছেন, এবং মেলাটি কিন্তু 23 তারিখ রাত্রি 8টা পর্যন্ত এই মেলাটি চলবে। এবং এই মেলাতে 20টি স্টল রাখা হয়েছে, এবং 20টি স্টলে কিন্তু বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। পাশাপাশি বিভিন্ন এনজিও কিন্তু কৃষির যেগুলো প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তি সম্পর্কে কৃষকদের একটি সম্যক ধারণা দিতে কিন্তু এই স্টলে অংশগ্রহণ করেছেন, এবং কৃষকরাও কিন্তু আগ্রহের সাথে এই মেলায় এসেছেন। এবং আসলে মূলত কৃষিকে আধুনিকায়ন করতে যে প্রযুক্তিগুলো আসলে কৃষি বিভাগের পক্ষ থেকে ব্যবহার করা হচ্ছে সেই প্রযুক্তি সম্পর্কে আসলে কৃষকদের একটি ধারণা প্রদান করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন যে উচ্চ ফলনশীল যেগুলো ফসল রয়েছে সেগুলোর আসলে বীজতলা তৈরি থেকে শুরু করে কৃষক যাতে স্বল্প সময়ে ফসল উৎপাদন করে লাভবান হতে পারে সে পরামর্শগুলো কিন্তু এই স্টলগুলো থেকে কৃষকদের দেওয়া হচ্ছে। এছাড়াও আপনি জানেন যে কৃষিকে আধুনিকায়ন করতে বিভিন্ন প্রযুক্তির ব্যবহারের দিকে কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গুরুত্ব দিচ্ছে। সেক্ষেত্রে আসলে ধান বীজতলা তৈরি এবং মাটি তৈরি, বীজতলা তৈরি এবং ফসল উৎপাদন থেকে শুরু করে ফসল কর্তন পর্যন্ত সকল ক্ষেত্রেই কিন্তু আসলে এই যে আধুনিক প্রযুক্তি সেই প্রযুক্তির ব্যবহার হচ্ছে, এবং এতে করে কৃষকরা যে লাভবান হচ্ছে, বিশেষ করে সময়ের অপচয় রোধ হচ্ছে এবং সঠিক সময়ে ফসল উৎপাদন করে বিপণন করতে পারে কৃষকরা কিন্তু লাভবান হচ্ছে। সেক্ষেত্রে এই যে প্রযুক্তির ব্যবহার সেই প্রযুক্তি যাতে গ্রাম পর্যায়ে প্রান্তিক কৃষকদের মাধ্যমে পৌঁছে যায় সে লক্ষ্যে কিন্তু এই মেলার আয়োজন, এবং কৃষকদের তারা পরামর্শ কিন্তু এই 3 দিন ব্যাপী তারা প্রদান করবেন। পাশাপাশি কৃষি ক্ষেত্রে যে এই যে কীটনাশকের প্রয়োগ যে বাড়ছে সেই কীটনাশক বিকল্প হিসাবে আলোকফাত সহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে পুষ্টিগুণ যাতে অক্ষুণ্ণ থাকে ফসলের সে পরামর্শ কিন্তু এই স্টলের মাধ্যমে দেওয়া হবে, এবং সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত 23 তারিখ পর্যন্ত এই মেলার চলবে। তো গালিব, সিরাজগঞ্জের এই কৃষি ও প্রযুক্তি মেলা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাতে টঙ্গী পূর্ব থানার রেলওয়ে কলোনি বস্তি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান নিহত যুবক টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকার একটি পুরাতন মালামাল বেচা কেনার দোকানে কাজ করতেন। রোববার রাতে স্থানীয় 2 যুবক তাকে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে এলো পাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
চট্টগ্রামের আনোয়ারায় রাঙ্গাদিয়া ডিএপি ফার্টিলাইজার কোম্পানির সার কারখানার বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি পান করে 3টি মহিষ ও একটি গরু মৃত্যুর অভিযোগ উঠেছে। অসুস্থ হয়ে পড়েছে অন্তত 7টি পশু। স্থানীয়দের অভিযোগ, রোববার রাতে বসুন্ধরা চরের গোবাদিয়া খালের পানি খাওয়ার পর এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পশুর মালিকরা জানান, প্রতিদিন কয়েকশো গরু মহিষ এই চরে বিচরণ করে। অন্য সময় বর্জ্য পানি ছাড়ার আগে মাইকিং করলেও এবার তা করেনি ডিএপি কারখানা, ফলে তারা সতর্ক হতে পারেনি। তবে অভিযোগের সত্যতা পেলে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও পর্যটন সম্ভাবনাময় জেলা হলেও স্বাস্থ্য সেবায় বেশ পিছিয়ে সর্বোত্তরের জেলা পঞ্চগড়। 2023 সালে চীন বাংলাদেশের যৌথ অর্থায়নে 1000 শয্যার একটি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তি স্থাপন করা হলেও ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার ও ষড়যন্ত্রে বন্ধ হয়ে যায়। তাই এবার চীনের অর্থায়নে উত্তরের হাসপাতাল পঞ্চগড়ে করার দাবি করছেন পঞ্চগড়বাসী। আরও জানাচ্ছেন লুৎফর রহমান। দেশের সর্বোত্তরে সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ জনপদ পঞ্চগড়। জেলাটি 3 দিকে ভারত, কাছে নেপাল ও ভুটান। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধার অবস্থানও জেলাটিতে। ভৌগোলিকভাবে ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ও পর্যটন সম্ভাবনাময় হলেও জেলাটি স্বাস্থ্যসেবা খাতে বেশ পিছিয়ে। জেলার বাসিন্দাদের চিকিৎসা সেবার ভরসা 100 শয্যার সদর হাসপাতাল ও কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কিন্তু সেসবেও আছে লোকবল ও আধুনিক সরঞ্জামের সংকট। এতে ন্যূনতম চিকিৎসার জন্য ছুটতে হয় দিনাজপুর ও রংপুর মেডিকেলে, যা কষ্টসাধ্য ও মুমূর্ষু রোগীর জন্য ঝুঁকিপূর্ণ। তবে স্বাস্থ্যসেবা নিশ্চিতে 2023 সালে দাঁড়িয়েপাড়ায় চীন বাংলাদেশের যৌথ অর্থায়নে 1000 শয্যার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তি স্থাপন করেন তৎকালীন বাণিজ্যমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। হেলিপ্যাড সহ অত্যাধুনিক সুযোগ সুবিধার নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ হাসপাতালটির নির্মাণ কাজও শুরু হয়। তবে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারে বন্ধ হয়ে যায় 2500 কোটি টাকার প্রকল্পটির সকল কার্যক্রম। বর্তমানে অলস পড়ে আছে 32 একর জায়গা। সদর হাসপাতালে নিয়ে গেলে ওখানে ডাক্তার নাই, নাই, আপনার মনে করেন যে গেলে রংপুর রেফার করে দেয়, বিভিন্ন জায়গায় রেফার করে দেয়, তখন একটা হয়রানির শিকার হয়। পঞ্চগড়ের মানুষ, এত স্বল্প আয়ের মানুষ, কি করে তারা ইন্ডিয়া যাবে, কি করে তারা ঢাকা রংপুরে যায়, এই ব্যাপক পরিমাণ অর্থ ব্যয় করে চিকিৎসা করবে। সবার চিকিৎসা একটা হোক, এরকম একটা মেডিকেল আমরা চাচ্ছি। এই মেডিকেলটা হলে আমাদের এলাকার লোকজন কিংবা এই জেলার লোকজন লাভবান হবে। চীনের অর্থায়নে উত্তরাঞ্চলে মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় ফের আশায় বুক পাচ্ছেন জেলার প্রায় 12 লাখ বাসিন্দা। হাসপাতালটি পঞ্চগড়ে করার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন সর্বস্তরের মানুষ। তুলে ধরা হচ্ছে দাবির যৌক্তিকতা। চায়না যে রাষ্ট্রদূত ছিল উনি উদ্বোধন করে গেছেন, কিন্তু কি কারণে জানি না, এরপরে কার্যক্রম বন্ধ হয়ে গেল। 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি সেটা যদি এখানে হয় খুব সহজে বাস্তবায়ন করা সম্ভব হবে, কারণ এখানে অলরেডি একটা জায়গা নেওয়া আছে। প্রয়োজন হলে এখানে পঞ্চগড়ের মানুষ আরও জায়গা দিতে রেডিও আছে। জেলা প্রশাসন বলছে 1000 শয্যার হাসপাতাল করার মতো পর্যাপ্ত জায়গা রয়েছে এখানে। সাথে নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ হাসপাতালের 32 একর জমি দিতেও প্রস্তুত তারা। একজন চাইনিজ ইনভেস্টর বাংলাদেশ একজন এন্টারপ্রেনারের সাথে কোলাবোরেশনে একটি প্রাইভেট হসপিটাল স্থাপন করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। আমি ইতিমধ্যে কথা বলেছি তাদের সাথেও, তারাও বলেছেন আমাকে যদি এই জায়গাটিতে স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয় তাতেও তাদের কোনো আপত্তি নেই। রংপুর বিভাগের মধ্যে রংপুর, দিনাজপুর ও নীলফামারীতে রয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল। পঞ্চগড়ে চীনের অর্থায়নে মেডিকেল কলেজ হাসপাতালটি স্থাপিত হলে শুধু উত্তরাঞ্চল নয়, নেপাল, ভুটান সহ পার্শ্ববর্তী দেশগুলো এর সুযোগ সুবিধা পাবে। নিশ্চিত হবে প্রান্তিক জনপদের স্বাস্থ্যসেবা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। শেষ করছে এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।